দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় কৃষিতে নীল সবুজ শ্যাওলার অবদান এবং বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের গুরুত্ব। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং তিনি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ আপনাকে। আজকে তো আমাদের বিষয় যে কৃষিতে নীল সবুজ শ্যাওলার অবদান, মানে এরই ব্যবহার এবং এই যে নাইট্রোজেন ধারণের যে গুরুত্ব, সেটার উপরে আমাদের আজকের আলোচনা। তো প্রথমে একটু জানতে চাইব যে এই যে নীল সবুজ শ্যাওলা বলা হচ্ছে, এটা কি এবং এর একটা প্রাথমিক ধারণা যদি আমাদেরকে দেন। ধন্যবাদ আপনাকে। নীল সবুজ শ্যাওলা এটা একটা জীবাণু এবং এটা জীবাণু সার হিসাবে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা। এবং
এটাকে ইংরেজিতে বলা হয় ব্লু গ্রিন অ্যালজি বা সংক্ষেপে বলা হয় BGA। আচ্ছা, আপনি জানেন যে আমাদের দেশে বর্তমানে সরকার এবং আমরা যারা বিজ্ঞানীরা আছি তারা চাচ্ছে আস্তে আস্তে রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে দিতে এবং পক্ষান্তরে আমরা জৈব এবং জীবাণু সারের ব্যবহারটাকে বৃদ্ধি করার জন্য। এটা করলে হবে আমাদের মাটিতে যে জৈব পদার্থের পরিমাণ আছে সেটা খুবই কম, 1% এবং তারও নিচে, যদিও থাকা উচিত শতকরা 5%। আচ্ছা, তো সেই জন্য এই নীল সবুজ সারটা একটা জীবাণু সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে উত্তর 24 পরগনার যেসব লোলাইন এরিয়া আছে সেখানকার চাষি ভাইরা বর্তমানে অনেকেই এই নীল সবুজ সারটা ব্যবহার করছে। এটা ব্যবহার করার কারণ হলো আপনি যখন এটা ব্যবহার করবেন তখন এই জীবাণুর একটা ক্ষমতা আছে যে বাতাস থেকে নাইট্রোজেন ধারণ করার, এবং এই প্রচুর পরিমাণে বাতাসে নাইট্রোজেন ধারণ করলে পরে সেগুলো কনভার্টেড হয়ে আমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে গাছ সেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে। পরীক্ষা করে দেখা গেছে যে এই নীল সবুজ শ্যাওলা যদি ব্যবহার করা হয় সঠিকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাতাস থেকে হেক্টর প্রতি 25 কেজি নাইট্রোজেন গ্রহণ করতে পারে নীল সবুজ শ্যাওলা। ফলে আপনি 25 কেজি নাইট্রোজেন সমান সমান প্রায় 60 কেজি ইউরিয়ার সমান। আচ্ছা, অতএব যে ফসলে ধানের 100 কেজি ইউরিয়া দরকার হয় সেখানে কিন্তু সে প্রায় অর্ধেকটা কাভার করতে পারে এই নীল সবুজ শ্যাওলা দিয়ে। চাষি ভাইরা যদি এই নীল সবুজ শ্যাওলাটা ব্যবহার করেন তাদের ধানি জমিতে, কারণ ধান চাষে সবসময় একটা জল মাটিতে রাখতে হয় এবং একটু জল থাকলেই যথেষ্ট এই নীল সবুজ শ্যাওলা বৃদ্ধি করার জন্য এবং আমাদের বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে মানে ধান চাষে ব্যবহার করতে পারবে। তো এই জন্য এই নীল সবুজ শ্যাওলাটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে চাষি ভাইদের কাছে, কারণ তারা দেখেছে যে তাদের ইউরিয়া সারটা অনেকটাই কম দিলেও তাদের যে ফসলের উৎপাদনটা হয় তা ঠিকই থাকে এই নীল সবুজ শ্যাওলা ব্যবহার করে। পক্ষান্তরে শুধু ব্যবহার করলে যে নাইট্রোজেনটা বাতাস থেকে সংগ্রহ করছে তা না, চারিদিকের পরিবেশটাকেও দূষণমুক্ত রাখছে। এবং এরা যেহেতু ন্যাচারাল থেকে এর উৎপাদন হয় সেই জন্য পরিবেশের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া এরা ফেলাচ্ছে না। ফলে আমরা চাষি ভাইদের উদ্বুদ্ধ করার চেষ্টা করব তাদের ধান চাষে, বিশেষ করে লোলাইং এরিয়ার চাষি ভাইদের জন্য এই নীল সবুজ শ্যাওলাটা ব্যবহার করেন। নীল সবুজ শ্যাওলা কিন্তু অনেক ধরনের হয়, ধরেন অ্যানাবিনা, নস্টক, অলোসেরিয়া এবং আরও বিভিন্ন প্রজাতির আছে, এগুলো আমি আর ডিটেলে যাচ্ছি না। এই প্রজাতিগুলোর মধ্যে কোনগুলো আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত ব্যবহার হচ্ছে নস্টক আর অ্যানাবিনা। অন্যগুলো ব্যবহার হচ্ছে মানে গবেষণা কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু মানে চাষি ভাইদের দিচ্ছি তাদের কাছে সেটা কিন্তু নস্টক এবং অ্যানাবিনা দেওয়া হচ্ছে। আপনি শুরুতেই বললেন যে ভারতবর্ষ বা পৃথিবীব্যাপী এই নীল সবুজ শ্যাওলার ব্যবহার হচ্ছে, তো মোটামুটি কতদিন আগে থেকেই ব্যবহারটা শুরু হচ্ছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি নীল সবুজ শ্যাওলাটা 1936 প্রথম এই জিনিসটা আবিষ্কার হয়, অনেক দিন ধরে একজন বাঙালি বিজ্ঞানী এটা আবিষ্কার করেন যে কনস্ট্যান্ট ধান চাষ করে যাচ্ছে কৃষকরা, কোনো রকম রাসায়নিক সার দিচ্ছে না, কিন্তু ফলন কমছে না। এটা ওই বিজ্ঞানীর কাছে প্রথম অবাক লেগেছিল। তখন উনি পরীক্ষা করে দেখলেন এর ভিতরে কতগুলো জীবাণু আছে, তার মধ্যে নীল সবুজ শ্যাওলা, তারা বাতাসের নাইট্রোজেন ধরে মাটিতে দিচ্ছে এবং মাটির থেকে ফসল নিচ্ছে। তখন থেকে এটা ব্যবহারটা আস্তে আস্তে শুরু হয়। এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে যেসব দেশে ধান চাষ হয়, আমাদের সাউথ এশিয়ায় এইসব জায়গায় প্রচুর পরিমাণে নীল সবুজ শ্যাওলাটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এই যে নীল সবুজ শ্যাওলা এটাকে মাঠ পর্যায়ে কিভাবে কাজ করে সেটা যদি একটু বলেন। আচ্ছা, মাঠ পর্যায়ে যখন নাকি আপনি শ্যাওলাটা আপনি মাঠ পর্যায়ে ব্যবহার দিবেন তখন মাঠের ভিতরে এর বৃদ্ধি হবে, মানে ওরা নিজেরা বংশবৃদ্ধি করতে শুরু করে এদের ভিতরে হেটেরোসিস বলে একটা জিনিস আছে, এটা জানা খুব বেশি কৃষকদের দরকার নেই, কিন্তু হেটেরোসিস একটা সেল আছে, সেই সেলের ভিতরে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটাই বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং মাটি যদি একদম শুকিয়ে যায় তখন কিন্তু এটা কাজ করে না।
অতএব সেই ক্ষেত্রে মনে রাখতে হবে চাষি ভাইরা যখনই এই নীল সবুজ সারটা ব্যবহার করবেন তাদের মনে রাখতে হবে যে মাঠে যেমন সাবমার্স মানে কিছু জল অবস্থান করে, সেটা কি কত ইঞ্চি থাকবে এরকম সেটা কোনো 1 ব্যাপার থেকে আছে? 2 ইঞ্চি ইজ এনাফ। বা যদি কোনো সময় তো কমে যায়, একদম স্যাঁতস্যাঁতা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি তাদের অবদানটা থাকে। তবেও তাদের মনে রাখতে হবে যে মাঠটাকে কিন্তু একদম ড্রাই করা চলবে না, ড্রাই করলে কিন্তু এর অ্যাক্টিভিটিটা তারা বুঝতে পারবে না। অতএব তাকে মাঠটাকে সবসময় সাবমার্স অথবা স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখতে হবে। এর বৃদ্ধি এবং বাতাস থেকে নাইট্রোজেন নেওয়া এবং পক্ষান্তরে আলটিমেটলি ধানের এই নাইট্রোজেনের প্রয়োগ করা। তো বহু বছর আগে বললেন যে এই নীল সবুজ শ্যাওলা এটাকে আবিষ্কার করা হয়েছে এবং তারপর থেকে সেটাকে ব্যবহার করা হচ্ছে। তো কি পদ্ধতিতে এটা এই নীল সবুজ শ্যাওলা নাইট্রোজেন ফিক্সেশন করছে এবং কৃষিকাজে কিভাবে উপকার করছে, যেমন মাটিতে বা গাছে, সেটা যদি একটু বলেন। আচ্ছা, যখন ওরা মাটিতে থাকে তখন তো ওরা বংশবৃদ্ধি করে একটা তাদের ন্যাচারাল সিস্টেমে করে, এবং এরা তাদের হেটেরোসিস সেল দেয়া তারা বাতাস থেকে নাইট্রোজেনটা গ্রহণ করে, ধরে নাইট্রোজেনটাকে তারা প্রোটিন হিসাবে প্রথম তারা বা নিজের জন্য ব্যবহার করে। পরে যখন এরা ডেট হয়ে যায় তখন এই প্রোটিনটা মিনারেলাইজেশন পদ্ধতিতে ভেঙে 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 নাইট্রেট এবং অ্যামোনিয়া হয়, NO3 মাইনাস NH4 প্লাস হয়। এটা হলে পরই গাছ ওই নাইট্রোজেন হিসাবে ওই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারবে। আয়নিক ফর্মে না আসলে কিন্তু গাছ কখনো নিউট্রিয়েন্ট নিতে পারে না। অতএব এটাকে মিনারেলাইজেশন পদ্ধতিতে ওই প্রোটিনটা যেটা নাকি সে তার নিজের জন্য উৎপাদন করেছিল বাতাসের নাইট্রোজেন গ্রহণ করে, সেটাকে মিনারেলাইজেশন পদ্ধতিতে ভেঙে 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 নাইট্রেট এবং NH4 হিসাবে প্লাস এবং NO3 মাইনাস হিসাবে যখন নাকি আসবে তখনই গাছ রুট দ্বারা সেই নাইট্রোজেন হিসাবে এটা গ্রহণ করতে পারবে। এ তো গাছ গেল, আর মাটিতে যখন নাকি গাছ নিয়ে নিল, তো গাছ যখন নাকি আপনি হারভেস্ট করে দিলেন, যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন, মানে একটা পরবর্তী একটা দেখা যায় যে এটা হয়, মানে অ্যাকুমুলেশনের যে ভাব থাকে সেটা পরবর্তীতে দেখা যায় যে এরা মাটিতে থাকে এবং তখন জল কোনো সময় পেলে পরে এরা বৃদ্ধি করতে থাকে এবং বাতাসে নাইট্রোজেন করে। সেই নাইট্রোজেন কিন্তু ওরা আবার সেই মিনারেলাইজেশন পদ্ধতিতে ভেঙে নাইট্রেট অ্যামোনিয়া হিসেবে মাটিতে রেখে দেয়। পরবর্তী ফসল যখন নাকি আসে তখন তারা সেই নাইট্রোজেনটা ওই ফসলের সরবরাহ করে। ধরেন ধান করলেন, এরপরে আপনি আর একটা লিগুমস করবেন অথবা নন লিগুম ক্রপ করবেন। ধরেন আপনি চীনাবাদাম করলেন, এটা লিগুমস ক্রপ। ধরেন তিল করলেন, যে অন্যান্য ক্রপ যে নন লিগুম করলেন, সেখানে থেকে কিন্তু এই নাইট্রোজেনটা কিন্তু তখন তারা গ্রহণ করতে পারবেন। আপনি দিয়েছিলেন কিন্তু ধানের জন্য, কিন্তু পরবর্তীতেও মাটিতে অবস্থান থাকার জন্য সে পরবর্তীতে কিন্তু সেটা আবার ব্যবহার করা যাচ্ছে পরবর্তী ফসলের জন্য। মানে মাটি ধারণ করে রাখতে এবং মানে একদম অ্যাভেলেবেল ফর্মে ধারণ করে রাখে। ফলে গাছটা জাস্ট এমবেরও শেষ হলে পর্যন্ত রুটটা দেয়, তখন তারা নাইট্রোজেনটাকে ওখান থেকে নিতে পারে। মনে রাখতে হবে আমাদের মাটিতে নাইট্রোজেন পরিমাণ খুবই কম, কারণ আমাদের নাইট্রোজেন অর্গানিক জৈব পদার্থের পরিমাণ কম, অর্থাৎ CN রেশিওতে 10:1 থাকার কথা, সেটা যেহেতু অর্গানিক কার্বন কম সেজন্য নাইট্রোজেনের কম, এবং এর ঘাটতি আমাদের সবসময় ইউরিয়া সার দ্বারা মেলাবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি কনস্ট্যান্ট যদি আপনি ইউজ করেন, সেটার থেকে যদি আপনি সাবস্টিটিউটিভ হিসাবে জীবাণু সার, জৈব সার বা সবুজ সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো উপকার দেয়। আচ্ছা, আমি এখান থেকেই আপনাকে প্রশ্ন করব, আপনি যে বললেন রাসায়নিক সারের ব্যবহার এখানে কমে যাবে যদি কিনা আমরা এই নীল সবুজ শ্যাওলা ব্যবহার করি, তো সেভাবে যদি একটু বলেন যে এর সঠিক ব্যবহারে রাসায়নিক সারের সাশ্রয় কতটা হতে পারে? আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে এখানে আমরা এই নীল সবুজ সারা প্রতি হেক্টরে 25 কেজি নাইট্রোজেন বাতাসে থেকে সংগ্রহ করতে পারে। তার মানে 25 কেজি নাইট্রোজেন যদি ধরে তখন তার প্রায় 60 কেজি ইউরিয়া সে দিতে পারে, কারণ 46% নাইট্রোজেন থাকে ইউরিয়ার ভিতরে। তো আপনি পাচ্ছেন কত? 50 থেকে 60 কেজি ইউরিয়া পাচ্ছে পার হেক্টরে এক্সট্রা ফ্রম দ্য মানে বাতাসের নাইট্রোজেন থেকে। বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর এই যে বাতাসের নাইট্রোজেন গাছে দেওয়া হচ্ছে বা মাটিতে আমরা সেটাকে ধারণ করে দিচ্ছি, ফিক্সেশন করে দিচ্ছি, এতে কি কোনো ব্যালেন্স কিছু নষ্ট হয়? না না, নাইট্রোজেন একটা সাইকেল আছে। সেটাই বলতে নাইট্রোজেন সাইকেলের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা নিউট্রিয়েন্টের সাইকেল আছে। পৃথিবীর কোনো জিনিস বাড়ে না কমে না, এরকম ব্যাপারটা ধারণা আছে
বিজ্ঞানীদের ভিতরে। আচ্ছা। অতএব আপনি যেই নাইট্রোজেনটা আমরা বাতাস থেকে নিয়ে নিলাম সেই নাইট্রোজেনটা আবার বাতাসে ফিরে চলে যাবে নাইট্রোজেন সাইকেলের মাধ্যমে। আচ্ছা। এবং মাটিতে লিচিং লস হবে, অ্যামোনিফিকেশন হতে পারে, নাইট্রিফিকেশন হতে পারে। এই পদ্ধতিগুলিতে কিন্তু আবার বাতাসের নাইট্রোজেনটা ফিরে যায়। আর এই নাইট্রোজেন ফিক্সেশন করে আমরা ওই বাতাস থেকে আবার নাইট্রোজেনটা নিয়ে নিজেদের উপকার করি, উৎপাদন বৃদ্ধি করি, আবার কিন্তু সেটা ওইভাবে করে চলে যাচ্ছে। মানে চক্রাকারে এটাকে ঘুরতেই থাকে। নাইট্রোজেন সাইকেল বলেন, ফসফরাস সাইকেল বলেন, পটাশ, সব নিউট্রিয়েন্টের সাইকেল আছে। এই সাইকেলটা কমপ্লিট করলে পরে আপনি যেটা বলতে চেয়েছিলেন যে আমরা খালি নিচ্ছি বাতাস থেকে তো নাইট্রোজেন কমে যাবে, না, কখনো কমবে না, ওই 78%ই থাকবে। আচ্ছা। কারণ যা আমরা নিচ্ছি ওইভাবে আবার দিয়েও দিচ্ছি তার কাছে, এটা নাইট্রোজেন সাইকেলের মধ্যে পড়ে। তো যেটা প্রশ্ন করেছিলাম যে সঠিক ব্যবহারে রাসায়নিক সারের সাশ্রয়। হ্যাঁ, আপনি ধরেন মানে 80 কেজি নাইট্রোজেন তাকে ওই ফসলের জন্য লাগে, তো সেখানে আপনি 25 থেকে 30 কেজি নাইট্রোজেন সাশ্রয় হচ্ছে। হাফ আপনি ইউরিয়া না দিয়েও আপনি প্রাপ্ত যে নির্গে চাচ্ছেন এক্সপেক্টেড যে আপনার রেজাল্টটা, প্রোডাকশনটা পেয়ে যাচ্ছেন আপনি ইউরিয়া না দিয়ে। আর ইউরিয়া সারে আরেকটা ডিফিকাল্টি হলো, আপনি 100 কেজি যদি ইউরিয়া সার ব্যবহার করেন তার মাত্র 25 থেকে 30% গাছ নিতে পারে। বাকিটা কিন্তু ওই যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন, আইদার লিচিং লস হয়ে যাবে নিচে ওয়াটারের সাথে, অথবা ইভেপোরেশন হয়ে বাতাসে মিশে যাবে। আচ্ছা। অতএব দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর নাইট্রোজেন দিয়েও কিন্তু আউটপুট পাচ্ছেন অল্প। এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি ব্যবহার করেন তো আউটপুট কিন্তু আপনি একদম সেম থাকবে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে যে আপনি বলছিলেন যে ধান চাষে মূলত এটা ব্যবহৃত হয় এবং যেখানে জল থাকে বা জল জমে সেরকম চাষে আর কি এটা ব্যবহার হয়। তো ধান চাষে এই নীল সবুজ শ্যাওলা ব্যবহার এবং এর উৎপাদন কৃষক বন্ধুরা কিভাবে করবেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ কৃষক ভাইয়ের ইচ্ছা করলে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি থেকে পয়সা দিয়ে কিনতে প্যাকেট। আমরা বলি সাধারণত আমাদের ইনস্টিটিউট যাই যে তোমরা নিজেরটা নিজে করো। আপনি হোটেল থেকে মাংস এনে খেলেও খেতে পারেন, আবার নিজে রান্না করে খেতে পারেন, কিন্তু দুটোর মধ্যে তৃপ্তি কিন্তু আলাদা। একদম। বাড়িতে রান্নলে যে তৃপ্তি করে খান আর হোটেলের থেকে মাংস এনে কিন্তু সেই তৃপ্তি পান না। এই ক্ষেত্রেও ঠিক একই রকম জিনিসটা হয়। নিজে যদি চাষি ভাইরা এই নীল সবুজ খুবই সোজাভাবে তৈরি করা যায়, করতে পারেন, তবে কিন্তু তারা নিজের স্যাটিসফ্যাকশনে কিন্তু মাটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা। একদম ছোট্ট ধরেন আপনি মানে 1 স্কোয়ার মিটারে ধরেন ইট বিছিয়ে ইট একটা 5 ইঞ্চি করে ইট ওয়াল করে পলিথিন করে তার মধ্যে মাটি দিয়ে দিলেন। আচ্ছা। মাটি দিয়ে আর একটু গোবর সার ওর সাথে দিয়ে 1:1 এসে দিলে খুবই ভালো হয়, নাহলে শুধু মাটি দিলে সেই মাটিটা হবে স্যান্ডি লোম সয়েল। এটা একটু মনে রাখতে হবে সাচি ভাইদের যে মাটিটা হবে স্যান্ডি লোম সয়েল, মানে বালি দোআঁশ মাটি। মানে সেটা নিজেরাই সংগ্রহ করেন? হ্যাঁ, যে এটা একটা বলা হয় সায়েন্টিফিক্যালি, কিন্তু অন্য মাটি হলেও কাজ করবে, কিন্তু এটা করলে ভালো হয়। তার সাথে যদি আপনি 50% কাউডাং ব্যবহার করতে পারেন, 20-22 দিনের ড্রাই করা কাউডাং, তারপরে আপনি একটা লেয়ার করে দিয়ে 2 থেকে 3 ইঞ্চি একটা লেয়ার ওখানে করে দিলেন, করে দিয়ে তারপরে আপনি ওয়াটার দিবেন ওখানে, দিয়ে এই ওয়াটার দেওয়ার পরে আর আপনি 200 গ্রামের মতন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। আচ্ছা। এবং জলটা যখন নাকি সিঙ্গেল ফসফেট করে ব্যবহার করলে দেখেন উপরে একটা লেয়ারের মতন পড়ে যাচ্ছে, সেই লেয়ারটাকে আমরা আলাদা করে নিয়ে স্বচ্ছ করে নেব। স্বচ্ছ করে পর ওখানে আমরা ব্লু গ্রিন এলজি ছেড়ে দেব এবং 10 থেকে 15 দিনের ভিতরে পুরো এলাকাটাই একেবারে কাভার হয়ে যাবে। ছাড়বো? ছাড়বেন আপনি আমরা সাধারণত 5 থেকে 10 গ্রাম ছাড়তে পারি, অল্প। আর একটা মনে রাখতে হবে, পিএইচটা কিন্তু খুব ভালো মতো ঠিক রাখতে হবে। যে মাটির যদি এমন জল নিয়ে আসলে মাটিতে দেওয়ার জন্য মাটিতেও যদি পিএইচের এদিক ওদিক থাকে তখন কিন্তু এটা গ্রোথটাকে একটু ইনহ্যান্স সমস্যা করে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিএইচটাকে 7 আমাদের রাখতে হবে। ঠিক আছে? এটা উৎপাদনের কথা বললেন, আর ব্যবহারটা মানে ভেরি সিম্পলভাবে, আর সবসময় মনে রাখতে হবে ওই মাটিটা স্বচ্ছ যেমন থাকে, এবং এটা কিন্তু সূর্য কিরণের ভিতরে এই ব্লু গ্রিন অ্যালজিটা তৈরি করতে হবে। এটা মানে রোদ্দুজ্জ্বল হতে হবে। রোদ্দ যেমন ডাইরেক্ট সেখানে পড়ে, কারণ ওখানে ফটোসিনথেসিস হবে অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে নাইট্রোজেন ফিক্সেশন হবে। এবং যদি জলটা যদি গোলা হয়ে যায় তবে কিন্তু সূর্য কিরণ কম পড়বে। এই জন্য আমরা চাই যে জলটা পরিষ্কার থাকুক, স্বচ্ছ জল হলে নিচে পর্যন্ত দেখা যাবে এবং সূর্য পৌঁছে যাবে।
7 থেকে 14 দিনের ভিতরে এটা মোটামুটি একটা আমি আগে আপনাকে বলেছি এটা কভার করে যায়। এবং আর একটা কথা যে আপনি যদি ব্লুগ্রিন যদি বেশি পরিমাণে আপনার থাকে, একটু বেশি পরিমাণ দিলে তাড়াতাড়ি কিন্তু এটা গ্রোথটা চলে আসে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা সুবিধা আছে একটা দেওয়ার পরে। তারপরে আপনি জলটাকে আস্তে আস্তে বের করে দেবেন। বের করে দেবে যখন নাকি ড্রাই, উপরে একদম ড্রাই হয়ে যাবে, তারপরে 2-1 দিনের মধ্যে এটা একদম ধরলে পরে চলে আসবে। সেটা আপনি মাটির সাথে অথবা কাউডাঙের সাথে অথবা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে মাঠ পর্যায়ে আপনি ব্যবহার করতে পারবেন। মানে যেখানে মূল জমিতে আমরা চাষ করি। আর আমরা সাধারণত মাঠে যে যখন ব্যবহার করি তখন 500 গ্রাম মানে হাফ কেজি 1 একর জমিতে ব্যবহার করার জন্য বলি। সেটা কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড করে দিয়েছি, কিন্তু আপনি বেশি দিলে তাড়াতাড়ি আপনি ফল কাজ পাবেন, আর অল্প যদি দেন তো কম হবে। তো আমরা বলবো চাষিবাদীদের সবসময় নিজেরা উৎপাদন করে সেই ব্লুগ্রিন যেটাকে তাদের মাঠে যে ধান চাষ করেছেন সেখানে ব্যবহার করে। এটা করলে আর একটা জিনিস দেখা যায়, আগাছাও খুব কম হয়। আচ্ছা, ওরা এটা কাভার করে ফেলায় তো তাদের আগাছাটাও খুব কম হয়। এই জন্য ঠিক যে গ্রোথটা হয় সেটা সে চালায় যেতে পারে এবং আলটিমেটলি উৎপাদন তাদের বৃদ্ধি পায়। আমরা দেখেছি 20 থেকে 25% ইনক্রিজ করে ইল্ড যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তাহলে এই নীল সবুজ শ্যাওলা যদি কৃষক বন্ধুরা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে উৎপাদন বৃদ্ধি হচ্ছে, কৃষক বন্ধুর সার কেনার যে খরচ সেটা অনেক কম হচ্ছে ডেফিনেটলি, রাসায়নিক সারের সাশ্রয় হচ্ছে, এবং যেহেতু এটা প্রাকৃতিক সেজন্য মাটি এবং গাছ বা আমাদের প্রকৃতি ভালো থাকছে এবং পক্ষান্তরে উৎপাদনে বৃদ্ধি করা হচ্ছে। একে তো আপনি কম খরচা দিয়ে রাসায়নিক সারটাকে কমালেন, আর উৎপাদনও বৃদ্ধি পেল, এবং খুব খারাপ হলেও আমরা দেখছি 10 থেকে 12% ইনক্রিজ করে, আর ভালো হলে ওই 18 থেকে 20% বা 25% মতো ইনক্রিজ হয়। মানে এটা ব্যবহারে কৃষক বন্ধুরা অনেক বেশি উপকৃত হচ্ছেন। আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল কৃষিতে নীল সবুজ শ্যাওলার অবদান এবং বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের গুরুত্ব। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর, পাশাপাশি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু।
90.8 megahertz, Community Radio, Jadavpur University.